আসসালামু আলাইকুম। এমপি সাহেব, পার্লামেন্ট মেম্বার জনাব হাসনাত আবদুল্লাহ, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আসলে যে লঙ্কা যায় সে হয় রাবণ। যে আপনি আসলে কোনো জিনিস বেশি চালাক, আপনি চালাকি করে ধরা খান। ধরা তো খেয়ে গেছেন আপনি, কারণ আপনার ভিতরের লোভ, এত লোভ ভালো না। আপনি ছোট মানুষ, আগে তুমি করে বলতাম, এখন মাননীয় সংসদ সদস্য আপনি করে বলবো। লোভ হলো ত্রাণের কথা, কিন্তু মনে আছে আপনার? ত্রাণ যাক, প্রসঙ্গ এটা শেষ। যেভাবে হোক মানুষ পাইছে না পাইছে ধামাচাপা হয়ে গেছে। এখন হলো আপনি হয়েছেন এমপি হওয়ার আগে, ইলেকশন করার আগে আপনি বলছেন আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার বৈধ আয়ের উৎস কি আমি হিসাব দিব সরকারের কাছে। দিচ্ছেন কিনা জানি না, আচ্ছা যাক, দিয়ে থাকলে পাওয়া যাবে, খবর পাওয়া যাবে, আমরা খুঁজে বের করব। এখন এমপি হইলেন, এমপি হইয়া আপনি তো এমপি হওয়ার যোগ্য ছিলেন না, টাকা কোথায় পেলেন? আচ্ছা যাই হোক, যেভাবে হোক এমপি হয়েছেন, খরচ করছেন, এমপি হয়েছেন, পার্লামেন্টে আসছেন। আসার পরে বর্তমান জনবান্ধব সরকার, আমি সংক্ষেপে বলছি, বর্তমান জনবান্ধব সরকার বলেছিলেন যে আমরা কোনো সুবিধা নিব না সরকারি, যেমন ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, সরকারি বাসা বাড়ি নিব না, কারণ ট্যাক্স ফ্রি গাড়ি নিলে অনেক খরচ। সরকারি বাসা বাড়ি যদি নেই তাইলে ওই বাসা মেরামত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্লট নিব না, ফ্ল্যাট নিব না, অনেক কিছুর থেকেই বঞ্চিত হয়ে গেছে। তিনি নেবেন না, তার সংসদ সদস্যরা নেবেন না। পাশাপাশি আপনারাও বিরোধী দলে যারা আছেন, আপনারা এনসিপি অ্যান্ড জামাত, তারাও বলছে যে ঠিক আছে, এখন তো কোনোভাবে তো শাক দিয়ে মাছ ডাকতে হবে। আপনারা তো লোভে ছিলেন, কিন্তু এখন যখন দেখছেন যে না, সরকার নিচ্ছে না, আপনারা প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন, এখন আপনারা বলছেন যে আমরাও নিব না। আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই দুটো অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোনো সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে কিন্তু। এবং কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত লোন সুবিধা যেগুলো আছে সেটাও কাটিল করা হয়েছে ফর দি টাইম বিং। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। আমি আজকে ধন্যবাদ দিতে দাঁড়ালাম। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আবদুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা হলো উপর থেকে, ভিতর থেকে না। ভিতরের যে কি জিনিস সেটা তো প্রকাশ পেয়ে গেছে, আমরা নিব না।
আচ্ছা আপনারা নেবেন না, মানুষ বাহাবা দিল, তালি দিল, আমরাও স্বস্তি পাইলাম যে না ঠিক আছে, এবার মানে সরকারি দল বিরোধী দল একদম সুন্দর, জনগণের জনবান্ধব জনকল্যাণ সরকার, খুব সুন্দর চলবে। এখন আপনার মনে তো পিটিশ পিটিশ, আপনি তো জনগণের লোক না, আপনারা তো বিরোধী দলরা, কারণ প্রথম থেকেই দেখলাম যেই ওয়াকআউট এই সেই মানে অনেক কিছু আগের ওই যে ইউনূস সরকারকে যেভাবে খেয়েছিলেন আপনারা সেই চেষ্টা, কিন্তু এখন তো আর হচ্ছে না, এটা তো জনবান্ধব সরকার। আচ্ছা যাক গেল এটা, এখন আপনি এইভাবে খাইতে চাচ্ছেন না, এইভাবে দিয়েন না, এইভাবে দিলে লজ্জা লাগে, মানুষ দেখবে, ঘুরাই দিতে হবে। ঘুরাই দিলে এটা একটা সোজা খাবো না, ঘুরে খাবো। যেমন আপনার আসল চরিত্র, আসল রূপ, আসল লোভনীয় রূপটা বেরিয়ে গেছে সংসদে। সংসদে আপনি কি বলছেন যে সরকার যেহেতু আমাদেরকে একটা বসার ব্যবস্থা করে দিছে, আরেকটা যদি গাড়ির ব্যবস্থা করে দেয়, আরও ইত্যাদি ইত্যাদি যদি দেয়, তাহলে আমরা সরকারকে ধন্যবাদ দিব। যদি দেয়, আপনি প্রসঙ্গ তুলছেন কি ইউনোর গাড়ি আছে, টিউনোর গাড়ি আছে, উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি সবার গাড়ি আছে, ওসির গাড়ি আছে, ডিসির গাড়ি আছে, সব গাড়ি আছে সরকারি লোকদের। আপনি কি সরকারি লোক? আপনি কি সরকারি লোক? আপনি জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য, আপনি জনগণের লোক, জনবান্ধব লোক। আপনি সরকারি লোক, ইউনো, টিউনো, ডিসি, এসপি, এদের সাথে কেন আপনি তুলনা করতে যান? কেন আপনি তুলনা করলেন তাদের সাথে? তাদের গাড়ি সরকার দিতে হবে, তাদেরকে সরকার এনরোল করছে, তাদের চলাচলের জন্য একটা গাড়ি দিবে, বাঙ্গা হোক চূড়া হোক একটা গাড়ি দিবে। আপনি কি সরকারি লোক? আপনি চিন্তা করে কথা বললেন না? বাচ্চা মানুষ, বাচ্চার মতোই। আপনাকে আবার সাপোর্ট দিয়ে, মানে ওই যে জামাত, তাদের চরিত্রটা প্রকাশ করে দিল। জামাতের বিরোধী দলীয় যে প্রধান, তিনি কি বললেন যে সরকার বাহাদুর, আপনাকে ধন্যবাদ দিতাম। যাই হোক, ঘুরে পেছে অনেক কিছু কইয়া উনি বললো কি একটাই উদ্দেশ্য, ছোটরা যদি কোনো কিছু চায় না করতে নাই, ছোটরা না করলে সমস্যা। আমার কথা হলো এমন ছোট আছে যদি পাকনামি করে, যেটা চাওয়ার না এটা চায়, তাহলে তাকে সাহায্য করতে হয়, তাকে সাহায্য করে ওটা বুঝাই দিতে হয় যে না এটা চাওয়ার জিনিস না, ছোটদের চাওয়ার জিনিস না, এটা বড়দের জিনিস, এটা জনগণের জিনিস, এটা সবার জন্য না। দরকার ছিল। সরকার কি করলো? স্বরাষ্ট্রমন্ত্রী কি করলো? দাঁড়ায় বললো যে বিবেচনা করবে, চিন্তা করবে। একটা প্রসঙ্গ আনছিল যে নিবে না, তারা কমিটমেন্ট করছে, আপনারাও করছেন, কিন্তু সরকার নিবে না, বিভিন্ন কিছু ইস্যু দেখাইলো, আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না। বিবেচনা করবে, তার মানে আছে এখতিয়ার। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি যে বললেন যে এমপিদেরকে গাড়ি দেওয়ার জন্য, আপনার মাথায় কিছু আছে? আপনার হিসাব আছে যে এমপিদের গাড়িতে কি হবে? আপনি কি চিন্তা করছেন? আপনারা বলে শিক্ষিত লোক, আপনারা জনবান্ধব লোক, আপনি কি চিন্তা করছেন কি হবে? তাহলে এবার আমার কাছে শুনেন কি হবে। আপনি বলছেন এমপিদের গাড়ি দেওয়ার জন্য, আপনারা কয়জন এমপি সংসদে? 300। সরকারি দল বিরোধী দল, আপনি সরকারি দল পাইলে আপনিও পাবেন, এমপি সমান। সংরক্ষিত মহিলা আসন ওইখানে আছে আরো কত, 500 জন এমপি, কম বেশ 500 জন। আপনাদেরকে দিতে হবে বিলাসবহুল গাড়ি সরকার, একটা গাড়ি 2 কোটি টাকা করে দাম। তাহলে 500 গাড়ির দাম কত? 1000 কোটি টাকা। 500 গাড়ির জন্য একটা গাড়িতে 2 জন করে ড্রাইভার প্লাস ওভারটাইম, এইগুলি দিয়ে একটা ড্রাইভারের ছাতা দিতে হয়, সরকারি ড্রাইভারকে ছাতা দিতে হয়, জুতা দিতে হয়, পোশাক দিতে হয়, ক্যাব দিতে হয়,
সরকারি সব ফ্যাসিলিটি দিতে হয়, কারণ আপনি সরকারি না, সে কিন্তু সরকারি পরিবহন পুল, তাকে সব কিছু এভরিথিং দিয়া তার বেতন ওভার টাইম দিয়া 60,000 টাকা করে খরচ হবে, 60 থেকে 70,000 টাকা করে। এইখানে লাগবে কত? প্রায় 80 লক্ষ টাকা মাসে। আসেন 500 গাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য মেকানিক ডেন্টিং মিস্ত্রি, রং মিস্ত্রি, পেন্টিং মিস্ত্রি, ইঞ্জিন মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, এসি মিস্ত্রি, আরও মিস্ত্রি কিছু আছে, হেল্পার, এগুলি মিলে মিনিমাম 500 গাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য 100 জন মেকানিক লাগবে পরিবহন পুলে। 100 জন মেকানিক যদি তাকেও সরকারি ফ্যাসিলিটি দিয়ে 50,000 টাকা বেতন হয়, সে ওভারটাইম পাবে, 50,000 টাকা বেতন হয়, তাইলে কত? মিনিমাম 25 লক্ষ টাকা মাসে। আসেন তারপরে যা লাগবে, 500টা গ্যারেজ লাগবে, 500টা গাড়ি রাখতে 500টা গ্যারেজ লাগবে। একটা গ্যারেজ যদি 50,000 টাকা, গাড়ি টিন দিয়ে বানাইলো 50,000 টাকা করে খরচ হয়, তাহলে কত কোটি টাকা? আপনি হিসাব মিলাইতে থাকেন, আমি লিখতে থাকি, কত কোটি টাকা। এইখানে শেষ না, আরও আছে। এই গাড়িটা যখন সরকারি খাতে চলে যাবে, আপনি তো চলে বললেন যে 5 বছর থাকবো, তারপরে এরপরে গাড়িটার আছে রক্ষণাবেক্ষণ ব্যয়, টায়ার খরচ, মোবিল খরচ, তেল খরচ, রক্ষণাবেক্ষণ ব্যয় আছে, ধোয়া ধাই, পলিশিং, এভরিথিং খরচ আছে। আরও একটা গাড়ির মিনিমাম মাসে 20,000 টাকা করে খরচ। আচ্ছা, তারপরে আছে তেল খরচ। একটা গাড়ি মাসে কত টাকার তেল খাবে? সরকারি যখন পাবেন তখন তো আর হিসাব করে চালাবেন না, যেখানে যাবেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই চালাবে, এখানে তো কোনো ইয়ে না, সবাই চালাবে, চালার উপরে থাকবে শুধু। সরকারি তেল একটা গাড়িতে মাসে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকার তেল খরচ হবে, তাহলে কত কোটি টাকা? আচ্ছা, আরও আছে, আরও হইল এই গাড়িগুলি রেজিস্ট্রেশন করতে হবে, এই গাড়িগুলির ট্যাক্স দিতে হবে, মানে বিআরটি এর ট্যাক্স নেই, কিন্তু বিআরটি তো ট্যাক্স দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এইখানে কত খরচ বললাম তো, এসি টায়ার, এসি খরচ আছে, টায়ার আছে, মোবিল আছে, তেল আছে, রক্ষণাবেক্ষণ আছে। এরপরে রাখতে হবে কয়েকজন ইঞ্জিনিয়ার, কর্মকর্তা লেভেলের, পরিবহন পুলের কর্মকর্তা। এই লেভেলের কর্মকর্তাদের বেতন আছে, কত টাকা আপনি হিসাব করেন। তারপরে আছে মারিং কাটিং, আমি চুরি বলবো না, মারিং কাটিং যেটা আপনি জানবেন না, এটা নিম্ন স্তর থেকে ওই যারা পরিবহন পুলে যারা থাকবে তারা, এটার নাম হলো মারিং কাটিং, আমি চুরি বলবো না। তো আপনার কি এই হিসাবটা আছে? আপনি কি করছেন? আপনি বললেন যে দিতে পারলেই হইল, মানে কথায় আছে না যে বসতে দিলে শুতে চায়, আর শুতে দিলে দখল করতে চায়। হইয়াতে গেছেন, মানে কেমনে হয়েছেন এটা তো বলবো না, হইয়াতে গেছেন, কিন্তু চিন্তা করছেন জনগণের জন্য? সেই যে ট্রাম থেকে শুরু করছেন জনগণ ঠগানের, এই পুরা ট্রামটা ইউনূসের সময়, ইউনূস এই দেশটাকে কমপক্ষে 50 বছরের পিছনে ফেলে গেছে। আপনি দেখতেছেন না, এই হামের টিকার জন্য এই যে একটা বসাইছিল এই স্বাস্থ্য উপদেষ্টা, তার পিএস এপিএস গোষ্ঠী গাড়া মিল্লা কত কোটি কোটি টাকা চুরি করছে, তারপরে চুরি করছিল হামের টাকা। এখন বাচ্চারা মরতেছে, শিশুরা মরতেছে, বাংলাদেশের শিশুরা এই হামের জন্য। এটা ইউনূসের অবদান। ইন্টারনালি আরো কত আছে, হামটা তো শুধু আমরা দেখলাম যে বাচ্চারা মারা যায়, ইন্টারনালি আরো কত কিছু আছে আমরা কিন্তু জানি না। এগুলি সরকার যদি মানে খুঁজে বের করে জনগণকে জানায়, তাহলে জনগণ জানবে। আর আপনাদের এমপি হয়েছেন, ইলেকশন করার সাহস নিয়েছেন, হাসিনাকে হটাইছিলেন, কোথায় ছিলেন আপনারা? তো ছিলেন ওই ইয়ার ঘরে, ওই হারনের হোটেলে।
এই সময় এই দেশটার মধ্যে এই ইয়েটা কে করছে জানেন? আমরা জনগণ করছি, আমাদের ছেলে মেয়ে করছে, আমার মেয়ে করছে, আমার ছেলে করছে, আমার পায়ে টিয়ারশেল করছে, আমার মতন বহু লোক মারা গেছে। কয়জন আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে? আপনার কি হয়েছে? এখন তো এসে শুধু মানে সুজা খাবো না বাঁকা খাবো, হিসাব করে দেখবেন। আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য কিছু বললাম না। ক্রমে ক্রমে আমি পর্ব এগুলি বলতে থাকবো।